ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্থের লেখা দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রথম যে ভিডিওটি ছিল প্রথম 5টা প্যারা নিয়ে, সেটারও একটা পাঠদান ভিডিও আছে। আজকে 6ষ্ঠ প্যারা থেকে, অর্থাৎ উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায়, এই লাইন থেকে শুরু হবে পেজ নাম্বার 52 আর শেষ হবে পেজ নাম্বার 53। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, এই পর্যন্ত। তো চলো শুরু করা যাক। শুরুতেই বলা হচ্ছে, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। উইলিয়াম জোন্স, আগে উইলিয়াম জোন্স সম্পর্কে আমাদের জানতে হবে। উইলিয়াম জোন্স হচ্ছেন একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক। তার জন্ম 1746 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1794 খ্রিস্টাব্দে। এর মধ্যে অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই এশিয়াটিক সোসাইটি। তো এই উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেব, সেই সঙ্গে সঙ্গে কেরি সাহেবের কথাও একটু জেনে নিতে হয়। কেরি সাহেব একজন খ্রিস্টান মিশনারি। তার পুরো নাম উইলিয়াম কেরি। তিনি বাংলা গ্রন্থ রচনা করেছিলেন। রামরাম বসুর কাছে তার বাংলা শেখা, এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1801 খ্রিস্টাব্দ থেকে তিনি এই কলেজের অধ্যক্ষ নির্বাচিত হন। তার লেখা গ্রন্থগুলির মধ্যে কথোপকথন, যেটি প্রকাশিত হয়েছিল 1801 সালে, এবং ইতিহাসমালা 1812 সালে, এই দুটি গদ্য গ্রন্থ তার লেখা। তো এবার চলে আসি পরে অংশগুলির মধ্যে কি আছে। যে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায়, সমুন্সী অর্থাৎ এখানে রামরাম বসু, তার কথা উল্লেখ করা হচ্ছে, যিনি উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেব এদের সঙ্গে কাজ করেছেন। দেখা যায় যে তাদের সামনে দোয়াতে গোজা পালকের কলম, অর্থাৎ তারা যে কালি কলম ব্যবহার করতেন, সেখানে দোয়াতের মধ্যে অর্থাৎ কালির সাহায্য নেওয়ার জন্য তারা এই পালকের কলম ব্যবহার করতেন। পালক দ্বারা নির্মিত যে কলম, সেটাই হচ্ছে পালকের কলম। অর্থাৎ পাখির পালক, তার সূচাগ্র ভাগ যে অংশ, সেটি কালিতে ডুবিয়ে লেখার কাজে ব্যবহার করা হতো। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। আমরা যেমন এখন পেন্সিল কাটবার জন্য শার্পনার ব্যবহার করে থাকি, ঠিক সেরকম শার্প বা ধারালো করবার জন্য এই ইংরেজ সাহেবরাও একই রকমভাবে একটা যন্ত্র বার করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতন। যেটা বললাম, পেন্সিল যেমন শার্প করবার জন্য যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, সেরকমই যন্ত্র ব্যবহারের কথাই বলা হচ্ছে। তাতেও রয়েছে ধারালো ব্লেড, অর্থাৎ পেন্সিল শার্পনারের মতনই এতে ব্লেড রাখা আছে, যেখানে শার্প করবার কাজে এই পালক ব্যবহার করা হয়ে থাকে। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ পালককে এই শার্পনারের মধ্যে প্রবেশ করিয়ে চাপ দিলেই কাজ হয়ে যেত লেখার উপযুক্ত পেন হিসাবে, কলম হিসাবে। পালকের কলম তো দূরের স্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? অর্থাৎ সেই পালকের কলম যেমন আজ একটা ঐতিহাসিক স্থান করে নিয়েছে, যে তা প্রায় দুর্লভ ব্যাপার, দেখা যায় না, পাওয়া যায় না। লেখক বলছেন যে সেই পালকের কলম তো দূরের স্থান, আমরা এখন দোয়াত কলমই আর তেমন দেখতে পাচ্ছি না। কোথায় সেই দোয়াত কলম, যে কলমের মধ্যে কালি প্রবেশ করিয়ে তা লেখার কাজে ব্যবহার করা হয়? কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। অর্থাৎ একটা ঐতিহাসিক নিদর্শনের মতন, যেন শুধুমাত্র টেবিলের পরে অফিস আদালতে বা পড়া টেবিলে অনেকে এটা রাখেন একটা সাজানো গোছানোর বস্তু হিসাবে, কিন্তু তার বাস্তব ভিত্তি বা ব্যবহারের কোনো তেমন লক্ষ্য করা যায় না। অর্থাৎ নকল, ফাঁকি অর্থে, অর্থাৎ এখানে নকল কথাটি বলা যেতে পারে যে নকল দোয়াত বা পেন, সেটা সৌজন্যের একটা অংশ হিসাবে রাখা হয়ে থাকে। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। এখন আমরা যে পেনটা দেখি সেটা সাধারণভাবে ওই
পেনের বিকল্প হিসাবে ডট পেন ব্যবহার করা হয়ে থাকে। দেখতে আগের সেই কলমের মতন হলেও ডট পেন হিসাবে, অর্থাৎ তার মধ্যে একটা রিফিল এবং তার মাথায় একটা বল থাকে এবং সেই পেন ব্যবহার করেই সাধারণভাবে লেখা হয়ে থাকে। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। একজন সাংবাদিকের দৃষ্টিতে ধরা পড়েছে কলকাতার চৌরঙ্গি অঞ্চলে, অর্থাৎ মধ্য কলকাতার একটা উল্লেখযোগ্য শহর চৌরঙ্গি, যেখানে গিজগিজ করছে ফেরিওয়ালা, অর্থাৎ ফেরি করে যাদের দিন যাপন করতে হয়, জিনিস বিক্রি করে যাদের পেটের ভাত রুটি রুজির জোগাড় করতে হয়। তো সেই ফেরিওয়ালারা গিজগিজ করছে, তাদের কথা বলা হচ্ছে। তারপরেই বলা হচ্ছে তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি, অর্থাৎ 3 জন যদি এরকম ফেরিওয়ালা লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই তার মধ্যে একজন থাকবে এই কলম বিক্রেতা। অর্থাৎ ফেরিওয়ালাদের 1/3 যে কলম বিক্রি করেই তাদের জীবন জীবিকা কাটাতেন, সে কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। আজও কিন্তু এই ফেরিওয়ালা দেখা যায় বলে লেখক যে সময় লেখা লিখছেন তখন এই পেনের ব্যবহার চলছে সেটা বলেই তিনি বোঝাতে চেয়েছেন। এক হাতে 10 কলমধারী, অর্থাৎ 10টা পেন হাতে ধরে নিয়ে তারা ফেরি করছেন। সস্তার চূড়ান্ত, অর্থাৎ এই পেনগুলো এখন সহজে মানুষ কিনতে তেমন একটা চায় না বলেই তারা একসঙ্গে অনেকগুলো দিয়ে সস্তায় তাদের বাজারটাকে ধরে রাখতে চায়। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ সস্তার চূড়ান্ত তো বলাই হলো আগে, যে খুব কম দামে সেগুলো পাওয়া যায়। আর এর ফলে কি হচ্ছে, সবাই যে যার মতন করে কলম ব্যবহার করছে, ফলে প্রত্যেকের পকেটেই কলম লক্ষ্য করা যেত সস্তা হওয়ার কারণে। শুধু কি পকেট, মানুষ এই কলমকে এখন এমন একটা পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে যে তার মূল্য কম হওয়ার জন্য কিছুটা অপব্যবহারও হয়ে থাকে। এই যে পণ্ডিত মশাইয়ের কথা বলা হচ্ছে, তিনি কানে কলম গুঁজে রাখছেন, যে পড়ে যাবে, হারিয়ে যাবে, কলমটা প্রয়োজনের সময় কাজেও লাগানো যাবে। তো দার্শনিক আমরা তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ বিখ্যাত ব্যক্তি যারা তারা কানে কলম গুঁজে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেন, যখন তখন কলমের প্রয়োজন হয় বলেই তারা একেবারে হাতের নাগালের মধ্যে, অর্থাৎ কানে গুঁজে সেটা রেখে কাজ চালিয়ে যান। ছোটবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। দারোগাবাবু মানে থানার বড়বাবু। তিনি এই পায়ের মোজায় শুটবুট পরে পায়ের মোজায় কলম গুঁজে রাখতেন। কখন কাকে কোন কেস দিতে হয়, কখন কাকে কি নোট দিতে হয় বা নোট রাখবার প্রয়োজনেও এই কলম তারা সহজভাবে যাতে পায় তার জন্যে পায়ের মোজায় গুঁজে রাখতেন। তো লেখক এই ছোটবেলার এইরকম এক দারোগাবাবু দেখে তার কথা ব্যক্ত করেছেন। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো, অর্থাৎ কলম রাখবার জন্য বুক পকেটেই শ্রেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই আধুনিক কালের ছেলে মেয়েদের মধ্যে এরকম একটা প্রবণতা হয়ে গেছে যে কাঁধের সাজানো ছোট্ট একটা পকেট, সেখানে সাজিয়ে রাখছে এই কলম। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। অনেকের কাছে চুল সেরা আশ্রয়, যেখানে আটকে রেখে দিয়ে কলমটাকে কাজের সময় কাজে ব্যবহার করেন। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। অর্থাৎ মজা করেই, রসিকতা করেই লেখক এখানে বলতে চেয়েছেন যে কলম কখনো কখনো চুলে আটকে গিয়ে একটা রাখার স্থান করে নেয় বা নিয়েছে বলে তার লেখায় বর্ণনা করা হচ্ছে। যে জন্য বলা হচ্ছে যে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে এই কলম ভিড়ে টেনে যাতায়াতের ফলে আটকে যায়। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার কলম, আপনার খোপায় কলম। মহিলা যাত্রী ট্রাম থেকে যখন নামছেন, ট্রাম দূষণমুক্ত এক ধরনের যান যা কলকাতা থেকে প্রায় অবলুপ্তির পথে। যে ট্রামে সহজে কলকাতার বিভিন্ন অঞ্চলে এক জায়গা থেকে আর এক জায়গায় সহজে চলে যাওয়া যেত, সময় হাতে করে নিয়ে ঘুরলে খুব আরামপ্রদ সেই যাত্রা বলা যেতে পারে। কিন্তু বর্তমানে বিভিন্ন অসুবিধার কারণে সেই ট্রাম প্রায় সমাধির পথে। যাই হোক, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। অর্থাৎ ট্রাম থেকে নামার সময় ভিড়ের মধ্যে দেখা গেছে যে একজনের খোপায় কলম আটকে গেছে, আর তা দেখেই এই
একজনের চিৎকার করে বলে ওঠা, ও দিদি আপনার খোপায় কলম। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, অর্থাৎ কলম নিয়ে যেন এখন বিস্ফোরিত অবস্থা। যে কলমকে নিয়ে একসময় মানুষ কে কায়স্থ আর কে রাজপুত তা বোঝার যেমন সহজ উপায় ছিল, এই কলম দিয়ে কায়স্থ চেনা যেত, আর গোপ দিয়ে রাজপুত মানে রাজ পরিবারের সন্তান সেটা বোঝা যেত। ঠিক সেরকমই কলম যেন আজকে বিস্ফারিত হয়েছে এমনভাবে যে সবাইকেই চেনার ক্ষেত্রে বোঝার উপায় নেই কে কায়স্থ আর কে রাজপুত বা কে কোন শ্রেণীর মানুষ। কলম সবাই ব্যবহার করে। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারও নয়, অর্থাৎ যে কেউ গোপ রাখতে পারে সে রাজপুত না হলেও, বা যে কেউ কলম রাখতে পারে সে কায়স্থ না হলেও, সে কথাই লেখক এখানে ইঙ্গিত করেছেন। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ কালীঘাটের পণ্ডিত হতে গেলে, পুরোহিত হতে গেলে তাদের যেমন চণ্ডীতে দখল থাকতে হয়, চণ্ডী পাঠ করবার বিশেষত্ব আছে যা তাদের দক্ষতার একটা মাপকাঠি হিসাবে চিহ্নিত হয়, কালী তার জ্ঞান যদি না থাকে তাহলে তার পক্ষে সেই পণ্ডিত বা পুরোহিত হওয়া সম্ভব নয়। তো সেরকমই আর কি বলা হচ্ছে। এখন কিন্তু সেটা নয়, এখন পণ্ডিতরা বংশানুক্রমিকভাবে তাদের উত্তর প্রজন্ম মন্ত্রের মুখস্থ বিদ্যার ওপর ভিত্তি করেই যেন এই চণ্ডী পাঠ করে চলেছেন। কালীর অক্ষর তাদের থাকুক না থাকুক, অর্থাৎ লেখাপড়া বিদ্যা জ্ঞান তাদের না থাকলেও তারা পণ্ডিত হয়ে যাচ্ছেন। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। অর্থাৎ লেখকের ভাবনায়, প্রাবন্ধিকের ভাবনায় বলা হচ্ছে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন, অর্থাৎ যারা এসব ভাবতে যায় তারা ভাবতে পারেন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। অর্থাৎ শিক্ষিত মানুষ বলছেন, ভাবছেন যে শুধু আমরা জানি, যারা স্বাক্ষর না হলেও অসুবিধা নেই, কলম এখন সার্বজনীন। অর্থাৎ আমরা এখন এটা ভাবি যে কলম সবারই আপনার জন, এখানে কোনো শ্রেণী বিভাজন নেই। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। অর্থাৎ একসময় কলমের এত মূল্য ছিল, কলম সাফাই করবার জন্যে অর্থাৎ চুরি করবার জন্যে দেখা গেছে যে কলম চুরি করে তার একটা বেশ ভালো রোজগারের পন্থা সে বার করে নিতে পারত। পকেটমাররা এখন যেমন টাকা পয়সা বা বিভিন্ন রকম জিনিসপত্রের মধ্যে মূল্যবান বস্তু হিসাবে মোবাইল আমরা এখন দেখি পকেটমার হয়ে যাচ্ছে, ঠিক সেরকমই আর কি একসময় কলম ছিল সেরকমই একটা আধুনিক বস্তুর অন্যতম উপাদান। তো এখন সেভাবে আর কেউ কলম পকেট থেকে চুরি করে নেয় না, হাত সাফাইয়ের খেলাও দেখায় না। অর্থাৎ এই পকেটমারকেই হাত সাফাই বলা হচ্ছে, চুরি করা। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, অর্থাৎ পকেটমাররা এখন কলম ছুঁয়ে দেখেন না, চুরি করার ভাবনা তারা ভাবেন না, সেখান থেকে তাদের আয় বা রোজগার তেমন একটা বিশেষ হয় না এরকম ভাবনা থেকেই। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। পণ্ডিত মানে বিশেষজ্ঞ, যারা শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, তারা বলেন কলমের দুনিয়ায় সত্যিকারের কলম বলতে যেটা বোঝায় তা হচ্ছে ফাউন্টেন পেন। অর্থাৎ কলমের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যাবে ফাউন্টেন পেন তার একটা বিশেষত্ব নিয়ে যেন সে দীর্ঘকাল বিরাজমান ছিল। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। লেখক বলছেন এই ঝর্ণার মতন কালি ঝরে পড়ে বলেই তার নাম ঝর্ণা কলম, এবং সেই নামটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, এরকমই একটা ভাবনা থেকে বলা হচ্ছে নামটা রবীন্দ্রনাথেরও দেওয়া হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অর্থাৎ এই যে কালির ফোয়ারা, অর্থাৎ ঝরে পড়বে কালি, যা দিয়ে লিখতে খুব সুবিধা হবে, এই লেখার ভাবনা থেকেই যে ব্যক্তি আসলে এই কলম আবিষ্কার করেছিলেন বা তার ভাবনার মধ্যে ছিল, তিনি হচ্ছেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এখন প্রশ্ন জাগে যে লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে? লুইস অ্যাডসন ওয়াটারম্যান হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডেকাটুরে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি, যিনি এই লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামে চিহ্নিত। 1837 খ্রিস্টাব্দের 18ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
ইনি ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কর্তা হিসাবে সমধিক পরিচিত। পরবর্তীকালে ওয়াটারম্যান পেন কোম্পানিরও তিনি প্রতিষ্ঠাতা। 1883 সালে তার এই কোম্পানি বাণিজ্যিকভাবে নানান রকমের কলম উৎপাদন ও বিক্রির পন্থা দেখিয়েছিলেন মানুষের কাছে। তবে এর আগে প্রায় 10 বছর তিনি এই কাজ নিয়ে নিরন্তর গবেষণায় রত ছিলেন, অর্থাৎ গবেষণা করে তবে তিনি এই ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনের আবিষ্কার করেন। তিনি প্রথম ক্যাপিলারি পদ্ধতিতে কলম তৈরির কাজে প্রয়োগ করেন। এর ফলে নিবে কালির নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় থাকে, অর্থাৎ নিব এবং জিব দুটি আলাদা আলাদা পদার্থ বস্তু, যা এই ঝর্ণা কলমের মধ্যে মানে উপরিভাগে গুজে রাখা হয় এবং একটা আধার আছে যেখানে কালি রেখে এই কালি টেনে নিয়ে আসতো নিব বা জিব, এবং তা ব্যবহারের সময়ে এই কলমের মাথার নিব বা জিবের মধ্য দিয়েই শেষে খাতার পাতায় আঁকিবুকি কাটা বা লেখা সুবিধা হতো। কলমের আবিষ্কার ছাড়াও তিনি আরও একটি বিশেষ কাজের জন্য বিখ্যাত আছেন, যেটা বলা হচ্ছে যে আঙুরের রস কীভাবে জমানো হতো ও কীভাবে তা সংরক্ষণ করা হতো তারও পদ্ধতির তিনি উদ্ভাবক ছিলেন। 1901 সালে আমেরিকার ব্রুকলিন শহরে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তো লুইস অ্যাডসন ওয়াটারম্যান যে কলম কালি এগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা বলাই বাহুল্য। এবার তারপরেই আমরা দেখতে পাচ্ছি সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন, অর্থাৎ তিনি যখন বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যেতেন তখন সঙ্গে রাখতেন দোয়াত কালি, ঠিক যেন আজকালকার হেডমাস্টার মশাইদের মতন। তারা সিল এবং প্যাড সঙ্গে নিয়ে যেখানেই যান না কেন তারা চলে যান। দরকার হতে পারে তার গেজেটেড অফিসার হিসাবে এই সহিসাবুদের, তাই স্ট্যাম্প রাখেন এবং এই কলম তো রাখেনই, সেই সঙ্গে সঙ্গে প্যাড অর্থাৎ তার নিজের প্রতিষ্ঠানের একটা বিধিবদ্ধ প্রমাণ কাগজ। যাই হোক, তারপরেই বলা হচ্ছে একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, অর্থাৎ তিনি একটা চুক্তি করবার জন্য তিনি কোনো একটা জায়গায় গেছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে, অর্থাৎ কালি সেই কাগজের ওপরে পড়ে যাওয়ায় কাগজটা নষ্ট হয়ে গেল। আর আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। এবার কালি আনবার জন্য তিনি আবার ছুটে গেলেন যেখানে কালি পাওয়া যাবে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সহিসাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন, এবং তিনি যখন কালি নিয়ে আবার ফিরে এলেন তিনি যার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তার কাছে শুনতে পেলেন যে ইতিমধ্যেই আর একজন ব্যক্তি এসে তার সেই চুক্তিপত্রে নতুন চুক্তি করে তিনি চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। বিমর্ষ মানে মন ভেঙে যাওয়া, মুষড়ে পড়া। তো এই যে হৃদয় বিদারক একটা ঘটনা, তিনি একটা আশা নিয়ে প্রত্যাশা নিয়ে যে একটা কাগজে সহিসাবুত করবেন তা শেষ পর্যন্ত যে তার করা হয়ে উঠল না এবং তার জন্যে তার মনটা খারাপ হয়ে গেল, তখনই তিনি একটা প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন, অর্থাৎ আগের সেই পালকের লেখা, খাগের কলম, শলাকা, সেই সব কিছু অতীত করে তিনি জন্ম দিলেন এই ফাউন্টেন পেন, যাতে কালি উপচে যাতে আর কাগজে না পড়ে বা ঢেলে পড়লেও যাতে আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। কারণ ফাউন্টেন পেন কালি নিয়েই নিব জীবের মধ্য দিয়ে লেখায় সাহায্য করবেন। এরপরের লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। দেখো এই লাইনটা কেন বললাম খুবই গুরুত্বপূর্ণ। এই বছরই অর্থাৎ গত পরশুদিন তোমরা যে 10 তারিখে মাধ্যমিকের বাংলা প্রশ্ন দেখেছো সেখানে কিন্তু এই লাইনটা তুলে প্রশ্ন এসছে, বড় প্রশ্ন। শুধু এই বছরই নয়, এই লাইনটা তুলে এর আগেও প্রশ্ন এসছে। বিশেষ করে 2020 সালের কথা বলা যেতে পারে, অর্থাৎ করোনা উত্তর পর্বে এই লাইনটা তুলেও মাধ্যমিকে প্রথম দেখেছি প্রশ্ন এসছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ফাউন্টেন পেন কেনার কথা। কালীরক্ষণ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। তো কালীঘাট কোথায় অবস্থিত? কালীঘাট আমরা জানি যে দক্ষিণ কলকাতার বা কলকাতার একটি বিখ্যাত তীর্থস্থান। মা কালীর এই মন্দির 51 পীঠের অন্যতম একটা পীঠ, যেখানে
পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য প্রতিদিন তারা সেখানে যাতায়াত করে থাকেন বা পূজা দিয়ে থাকেন। এমনকি বক্সার মোহাম্মদ আলীকেও আমরা এই কালীঘাটের পীঠস্থানে এসে পূজা দিতে দেখেছি। এমনকি এখানে ব্রিটিশ আমলেও বহু বিদেশি ব্যক্তিরা মায়ের পায়ে প্রণাম নিবেদন করেছে, ভক্তি নিবেদন করেছে, পূজা দিয়েছে। তো আমাদের কাছে অত্যন্ত পবিত্র পীঠস্থান এই কালীঘাট। তার কথাই লেখক প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। অর্থাৎ লেখক প্রথমবার যখন ফাউন্টেন পেন কিনতে গেছিলেন তখন সেটা তার কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসাবে তার স্মৃতিতে বিরাজমান। তিনি সেই দিনের কথা বলতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন, যা বিভিন্ন পর্বে পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি কী ছিল তা একটু পরেই সে প্রসঙ্গে আসছি। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে এখানে বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে দুটি বিশ্বযুদ্ধ পরপর হয়েছিল, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল বলে আজও ওই ইতিহাস আমাদের মন থেকে মুছে যায় না, সে কথাই লেখক এখানে ইঙ্গিতপূর্ণভাবে বলছেন যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। এখন দ্বিতীয় মহাযুদ্ধ সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা জেনে রাখা আবশ্যক। পৃথিবীব্যাপী বিস্তার ঘটেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই যুদ্ধ শুরু হয়েছিল 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত। মানব সভ্যতার ইতিহাসে এত বড় বিপর্যয় বা মারণযোগ্য আর ঘটেনি এর আগে। পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর এক বিশাল পরিবর্তন এনে দিয়েছিল এই দ্বিতীয় মহাযুদ্ধ। সমগ্র পৃথিবীর সব দেশই কম বেশি জড়িয়ে পড়েছিল এই মহাযুদ্ধে পরস্পরের বিবদমান দুটি পক্ষ হিসাবে। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্করতম দিক যেটি ছিল আমেরিকার জাপানের উপরে আক্রমণ। হিরোশিমা ও নাগাসাকি এই দুটি শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় তাদের আক্রমণে, যার প্রভাব আজও পৃথিবীব্যাপী চলছে। 6ই আগস্ট এবং 9ই আগস্ট ট্রেন খেলনার মতো লাইন থেকে উল্টে পড়েছিল। সেই সময়ের যে সমস্ত মা গর্ভবতী ছিল তাদের সন্তানরা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় এবং তাদেরও সন্তান উত্তর প্রজন্মের সন্তান হিসাবে দেখা গেছে তাদেরও গর্ভে এরকম সন্তানই আবার তারা জন্ম দিচ্ছে। অর্থাৎ তার যে প্রভাব কত সুদূর প্রসারী হয়েছিল তা আজও যেন বিশ্ববাসী ভুলতে পারে না। তো যাই হোক, এরপরেই যে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি ঘটেছিল? তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা ঘটেছিল যে কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে তিনি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন এবং লেখকের সেই বিচিত্র অভিজ্ঞতাটা ছিল এরকম। দোকানির দেওয়া বিকল্পসমূহের, অর্থাৎ তিনি যে পেন কিনতে চেয়েছিলেন সেই পেনটি আসলে তার দাম শুনে তিনি একটু অবাক হয়েছিলেন। তাই তাকে যে দেখানো হয়েছিল পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট বিভিন্ন নামের বিভিন্ন রকম পেন, সেসব দেখে তার যে ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার অবস্থা, তখন দোকানদার বুঝতে পারেন যে এই ব্যক্তির পক্ষে এত দামি পেন কেনা সম্ভব নয়। তাই তাকে শেষ পর্যন্ত একটা জাপানি কলমের নিদান দেন কিনবার জন্য এবং তিনি নিজে হাতে সেই পেনটি যে মজবুত, সেটি যে ফেনলা নয়, সেটাও তিনি তাকে দেখিয়ে দিয়েছিলেন তার কার্যকারিতা বোঝানোর জন্য। কিভাবে? তিনি কাঠের একটা বোর্ডের উপরে ছুঁড়ে মেরেছিলেন, সেখানে গেঁথে গেছিল। তারপর কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে তিনি দেখান যে তাতে নিব বা জিভ ঠিক আছে এবং এই অক্ষত থাকা নিব জিভ কালি ফেলার ক্ষেত্রে অর্থাৎ খাতার পাতায় লেখার ক্ষেত্রে যে কোনো রকম অসুবিধা করবে না, তার গুরুত্ব বোঝানোর জন্যই এটা তিনি করেছিলেন। এবং এই পেনটি একটা জাদু পাইলট পেন, ম্যাজিক বলা যেতে পারে। এটা যেন কাঠের শক্ত বোর্ডে গেঁথে যেতেও পারে, তেমনি আবার লেখার ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে। এই যে
ম্যাজিকের মতন পরিবর্তন, এটাই তাকে অবাক করে দিয়েছিল। এইভাবে ক্রমে সস্তার টেকসই কলম বাজারে ছড়িয়ে পড়েছিল। প্রাবন্ধিক তার স্বভাবসুলভ মজলিসি ঢঙে এই ঘটনার কথা ব্যক্ত করেছেন পরের অংশগুলিতে। তো চলো দেখা যাক। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কলেজ স্ট্রিট আমরা সকলেই জানি কম বেশি যে কলেজ স্ট্রিট একটা ব্যস্ততম এলাকা, যে জায়গায় উত্তর কলকাতার এই অঞ্চলে বলা যেতে পারে বইয়ের কেন্দ্রস্থল। পুরনো নতুন সব ধরনের বই যেন এখানে পাওয়া যায়। ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখস্থ এই অঞ্চলে নানান রকমের বইয়ের দোকান লক্ষ্য করা যায়। এর পাশাপাশি এখানেই আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং কফি হাউস, যে কফি হাউসকে নিয়ে মান্নাদের বিখ্যাত গান আমাদের খুব মনে গেঁথে আছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো একটা ব্যস্ততম এলাকা বলা যেতে পারে এই কলেজ স্ট্রিট। আর মেট্রোতে যদি তুমি যাও তাহলে কলেজ স্ট্রিটে আমরা যে স্থানটিতে আমরা পাবো সেটা হচ্ছে এমজি রোড বা মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল ঠিক মাঝামাঝি অংশে আমরা একদিকে মেডিকেল কলেজ এবং অন্যদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির সংযোগের রাস্তা ধরে গেলেই আমরা পৌঁছে যাবো এই কলেজ স্ট্রিটে। তো এখানেই তারপরেই দোকানি জানতে চান কি কলম, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এই ভ্যাবাচাকা খেয়ে গেলাম বলতে তিনি একেবারে আকাশ থেকে পড়া মতন, কী কলম নেব বলতে কলম নিতে এসেছি, কিন্তু আবার কলমের রকম ফের আছে। ব্যাপারটা এরকম, যেমন মাছ বিভিন্ন রকম আছে, যারা না জানে মাছ একটাই শুধু খাদ্যবস্তু, তারা তো মাছ কিনতে গেলে বিপাকে পড়বেই। বিভিন্ন রকম মাছ আছে, পাখি বিভিন্ন রকম আছে, অর্থাৎ শ্রেণী বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। তো কলমও সেরকমই, যে অনেক রকমের কলম আছে, লেখক সেটা প্রথমে বুঝতে পারেননি, তিনি তাই ভ্যাবাচাকা খেয়ে যান। তিনি আউড়ে চলেছেন, তিনি অর্থাৎ দোকানদার। পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। অর্থাৎ কলমের সঙ্গে দাম যেন জড়িয়ে আছে, খামে আটা ডাক টিকিটের মতন। তিনি একটা করে বলেন আর সঙ্গে সঙ্গে একটা করে দামও তিনি বলে দেন। যে দাম তার প্রয়োজন, যে কলম তার প্রয়োজন, দামের সঙ্গে ম্যাচ করলেই তিনি যেন সেটা নিতে পারেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। লেখক বলছেন, অর্থাৎ শ্রীপান্ত বা নিখিল সরকার বলছেন যে তার মুখের অবস্থা দেখে দোকানদার বুঝে গেছেন যে তার পক্ষে এত দামের কলম কেনা সম্ভব নয়। তখন তিনি কী করলেন, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। যখন লেখক দোকানদার বুঝতে পারছেন এই ক্রেতার পক্ষে এত দামি দামি পেন কেনা সম্ভব নয়, তখন তিনি মনে মনে ভাবলেন একটা সস্তার কলম অন্তত পক্ষে সে নিতে পারে যদি তার সাধ্যে কুলোয়। তাই তিনি শেষ পর্যন্ত এই কথা বলছেন, তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, পাইলট পেন, সেটা জাপানি কলম। তো এটা বলার পরেই তিনি কী করলেন, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসিক খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম। অর্থাৎ যারা সার্কাস দেখেছো তারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো যে একটা মজার খেলা, বিপজ্জনক খেলা, মজার হলেও সেটা বিপজ্জনক খেলা। একটা মানুষকে দাঁড় করিয়ে দিয়ে আর একটা মানুষ চোখ বেঁধে সে তার নিশানায় ছুরি ছুঁড়ে সেই বোর্ডের গায়ে মারছে, যে বোর্ডের গায়ে দাঁড়ানো আছে অন্য আরেকজন মানুষ। তো যে ফাঁকা জায়গাটুকু পায় সেই ফাঁকা জায়গায় সেই তরবারি বা ছোরা সে ছুঁড়ে মারে আর গেঁথে যায়। একটা ভয়ঙ্কর রকমের খেলা। একটু যদি এদিক ওদিক হয়েছ তো সেই বোর্ডের গায়ে থাকা মানুষটির শরীরে বিঁধে যাবে সেই তরবারি বা ছোরা। তো যাই হোক, এরকমভাবেই পেনটা ছুঁড়ে তিনি না দিলেও একবার ছুঁড়ে দেখিয়ে দিয়েছিলেন যে বোর্ডের গায়ে কেমনভাবে সেটা গেঁথে যায়। তার কথাই এখানে লেখক বলতে চেয়েছেন। তাই বলছেন ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে, অর্থাৎ লোকটি তেমন কিছু হয় না সার্কাসের খেলায়। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন, অর্থাৎ নিব যে নষ্ট হয়নি সেটা বোঝানো হচ্ছে যে এটা দিয়ে এখনও কাজ করবার মতন
তার শক্তি রয়েছে, অর্থাৎ তুমি এটা নিলে ঠকবে না। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। অর্থাৎ লেখক শ্রীপান্থ তিনি সেদিন ওই পাইলট পেনটা নিয়ে ঘরে ফিরেছিলেন, অর্থাৎ ওটাই শেষ পর্যন্ত তার পয়সা এবং সৌন্দর্যে বা গুণাগুণে পছন্দ হয়েছিল। এই দেখো পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। পরবর্তীকালে লেখকের হাতে এরকম আরও অনেক ফাউন্টেন পেন এসছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। অর্থাৎ জাপানি পাইলট দীর্ঘদিন তিনি বাঁচিয়ে রেখেছিলেন। তার প্রথম একটা অভিজ্ঞতা, স্মৃতি তার ব্যবহারের ক্ষেত্রে মনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল বলে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অর্থাৎ ফাউন্টেন পেন যে লেখে তার মধ্যে একটা নেশা ধরিয়ে দেয়। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, অর্থাৎ পয়সাওয়ালা লেখক হলে সেটাকে ব্যবহার করবার জন্য তার মন সায় দেয়, অন্য পেনে সায় দেয় না। কিন্তু দামি পেন, তাই লেখক ইঙ্গিত করে বলতে চেয়েছেন অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ। অর্থাৎ ফাউন্টেন পেন বিভিন্ন রকমের ধরনের, বিভিন্ন সাইজের, সেসব পেন শৈলজানন্দ মুখোপাধ্যায় তার সংগ্রহশালায় রেখেছিলেন। সেই সংগ্রহশালার পেন দেখিয়েছিলেন এই প্রাবন্ধিককে। ডজন দুয়েক তো হবেই, অর্থাৎ 24টা তো মিনিমাম হবেই। পার্কারই ছিল বেশ কয়েক রকম। তার মধ্যে পার্কার, আগেই যেমন বলা হয়েছে, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এরকম বিভিন্ন জাতের পেন। তার মধ্যে পার্কার পেনই ছিল বেশি। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। শরৎদা শৈলজানন্দের সিনিয়র, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি দাদা সম্বোধন করেছেন এবং তিনি তার অনুজ এই লেখক বা প্রাবন্ধিক শ্রীপান্থ বা নিখিল সরকারকে সে কথাই বলছেন যে এই নেশা আমি শরৎদার কাছ থেকে পেয়েছি। তার ছিল ফাউন্টেন পেনের নেশা। আমাদের কাছে একটা প্রশ্ন জাগে যে এই নেশা সত্যিই এক ধরনের নেশা। যারা কলম ভালোবাসে তারা কলম সংগ্রহ করে, তারা যত্ন করে রাখে, অতীতকে তারা মনে রাখবে ওই কলমের সূত্র ধরে। আমরা যেমন শান্তিনিকেতনে দেখেছি রবীন্দ্রনাথের ব্যবহারের কলমগুলো কেমন সুন্দরভাবে সাজানো আছে তার সংগ্রহশালায়, ঠিক সেরকমই এরকম কলম বা যে কোনো জিনিস সংগ্রহ করবার যে শখ বা প্রবৃত্তি বা মনোবাসনা বা ভাবনা, তা খারাপ নয়। এখানেও তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, অর্থাৎ শরৎচন্দ্রের সেই নেশার কথাই এখানে লেখক বলতে চেয়েছেন। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করো, কমেন্টস করে জানিও। এরকম ভিডিও তোমরা আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। ধন্যবাদ।